আজকের এই সংবাদ সম্মেলনে আপনারা কষ্ট করে উপস্থিত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আজ আমরা একটি ভিন্ন মাত্রিক উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য এখানে সমবেত হয়েছি। আমরা আনুষ্ঠানিকভাবে সবার আগে বাংলাদেশ উইথ তারেক রহমান শীর্ষক একটি পডকাস্ট আজকে থেকে শুরু করতে যাচ্ছি। এই পডকাস্ট শোয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সরাসরি দেশের মানুষের সামনে তার চিন্তা, দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এই আয়োজনে জনগণের সাথে সরাসরি ও নিয়মিত সংলাপের একটি ঐতিহাসিক উদ্যোগ। এই পডকাস্ট কেবল একমুখী বক্তব্যই নয়, বরং এটি সাধারণ মানুষের কথা শোনা, তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশাকে অনুধাবন করা এবং বাস্তবতার আলোকে দেশ পরিচালনার পরিকল্পনা তুলে ধরার সমন্বিত উদ্যোগ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। নির্বাচনকে কেন্দ্র করে দেশের জনগণ আর কোনো অবাস্তবায়নযোগ্য ফাঁকা বুলি শুনতে চান না, মিথ্যা আশ্বাস প্রত্যাশা করেন না। তারা চান স্পষ্ট অঙ্গীকার, বাস্তব পরিকল্পনা এবং একটি অভিজ্ঞ ও বিশ্বাসযোগ্য নেতৃত্ব। জনাব তারেক রহমান এই পডকাস্টের মাধ্যমে সাধারণ মানুষের জীবনের সাথে জড়িত বিএনপির সেই অঙ্গীকারগুলোর কথাই ধারাবাহিকভাবে তুলে ধরবেন। এই পডকাস্টে তিনি বিএনপির ফ্যামিলি কার্ড কর্মসূচির কথা বলবেন, যার মাধ্যমে দেশের কোটি কোটি পরিবারের আর্থিক কিংবা খাদ্য সহায়তা ও সামাজিক নিরাপত্তার ন্যায্য অধিকার নিশ্চিত হবে। তিনি শিক্ষা নিয়ে তার মৌলিক সংস্কার ও উন্নয়নের পরিকল্পনা তুলে ধরতে চাচ্ছেন, যাতে আমাদের সন্তানেরা বিজ্ঞান মনস্ক, মানবিক ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে। এছাড়াও তিনি ধর্মীয় কল্যাণমূলক উদ্যোগগুলোর কথা ব্যাখ্যা করবেন, যেখানে সব ধর্মের মানুষ সমান মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতা উপভোগ করবেন। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশ কারো একার না, এই বাংলাদেশ আমাদের সবার। এই পডকাস্টের মাধ্যমে জনাব তারেক রহমান পরিবেশ রক্ষায় নদী, খাল খনন ও পুনঃখনন সহ পানি ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তার পরিকল্পনার কথা বলবেন। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কিভাবে আমরা একটি সবুজ বাংলাদেশ নিশ্চিত করব, সেসব বিষয়েও তিনি আলোকপাত করবেন। এর পাশাপাশি কৃষক কার্ড নিয়ে আলোচনা করবেন, যার মাধ্যমে আমাদের দেশের কৃষকেরা কিভাবে কৃষি পণ্যের ন্যায্য মূল্যটুকু পান, সহজ শর্তে ঋণ সহায়তা পান, রাষ্ট্রীয় সুরক্ষা পান, এগুলো তিনি তুলে ধরতে যাচ্ছেন। এছাড়াও জনাব তারেক রহমান বিশেষভাবে তার ক্রীড়া ও যুব উন্নয়ন পরিকল্পনা সমূহ জাতির সামনে উপস্থাপন করবেন। কারণ আমরা বিশ্বাস করি তরুণরাই এই বাংলাদেশের শক্তি, তরুণরাই এই বাংলাদেশের সম্ভাবনা, তরুণরাই এই বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ। সবার আগে বাংলাদেশ শুধুই নির্বাচনী প্রচারণা সম্পর্কিত কোনো উদ্যোগ নয়, বিএনপির রাজনীতি, বিএনপির অঙ্গীকার। আমরা এই দর্শন যে আলোকিত করছি তার কেন্দ্রে আছে দেশ এবং দেশের মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা। আমরা বিশ্বাস করি এই উদ্যোগ রাজনীতি ও জনগণের মধ্যে যে দূরত্ব সেটি কমাবে এবং একটি সুস্থ ও গণতান্ত্রিক আলোচনার পরিবেশ তৈরি করবে। আমরা মনে করি সবকিছুর আগে বাংলাদেশ, মানুষের আগে কোনো কিছুই নয়। আর সেই বাংলাদেশের কথা উঠে আসবে সবার আগে বাংলাদেশ উইথ তারেক রহমান এই পডকাস্টের মাধ্যমে। আমি আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং ঐতিহাসিক এই আয়োজনের সাথে যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ তিনি রাজশাহী যাচ্ছেন। দুপুর 12টায় 25 নাগাদ তিনি রাজশাহীতে বিমানযোগে ইনশাল্লাহ অবতরণ করবেন এবং 1:30 মিনিটে শাহ মাকদুম রাহমাতুল্লাহ আজহারের মাজার জিয়ারত করবেন। এরপর রাজশাহী মাদ্রাসা মাঠে একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন এবং জনসভা শেষে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিবেন। যাত্রাপথে তিনি নওগাঁর কাজীর মোড়ে এটিএম মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। বগুড়া পৌঁছে আলফাতুন্নেসা খেলার মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন এবং দিনব্যাপী কর্মসূচি শেষ করে তিনি বগুড়ায় রাত্রি যাপন করবেন। আগামীকাল 30শে জানুয়ারি বিকাল 3:45 মিনিটে তিনি রংপুরের পীরগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর রংপুর ঈদগাঁও মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। জনসভা শেষে পুনরায় বগুড়ায় ফিরবেন এবং সেখানে রাত্রি যাপন করবেন। 31 জানুয়ারি অর্থাৎ পরশুদিন তিনি বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। যাত্রাপথে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে
এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দরুন চরজানা বাইপাস এলাকায় পৃথক দুটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। এরপর তিনি রাতে গুলশানস্থ বাসভবনে পৌঁছাবেন। এটি ওনার রাজশাহীর যে রোডম্যাপ সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, এবার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের সম্ভাবনা এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিরঙ্কুশ জনপ্রিয়তার চিত্র উঠে এসেছে। টাইম ম্যাগাজিনকে দেওয়া একটি দীর্ঘ সাক্ষাৎকারে তিনি বাংলাদেশকে নিয়ে তার পলিসিগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন। দীর্ঘ নির্বাসন জীবন থেকে ফেরার পর আন্তর্জাতিক গণমাধ্যমে এটি জনাব তারেক রহমানের প্রথম সাক্ষাৎকার। টাইম ম্যাগাজিন একটি জনমত জরিপের আলোকে জানিয়েছে বাংলাদেশের প্রায় 70% মানুষ বিএনপির পক্ষে সমর্থন জানাচ্ছে এবং সাধারণ জনগণ তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ নেতা হিসেবে দেখতে চায়। এর আগে দীর্ঘ 17 বছর নির্বাসনে থাকার পর তার রাজস্বিক প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকার রাজপথে লক্ষ লক্ষ মানুষের যে অভ্যর্থনা সেটি তার জনপ্রিয়তা এবং জনভিত্তির প্রমাণগুলি সেখানে উল্লেখ করা হয়েছে। জনাব তারেক রহমান টাইম ম্যাগাজিনে দেওয়া তার সেই সাক্ষাৎকারে বাংলাদেশের উন্নয়নের জন্য অনেকগুলো অত্যাধুনিক পরিকল্পনা তুলে ধরেছেন। তিনি তার পরিকল্পনায় পরিবেশ সুরক্ষা ও কৃষি উন্নয়নে 12,000 মাইল খাল খনন, প্রতি বছর 50 মিলিয়ন গাছ লাগানোর পরিকল্পনা এবং ঢাকায় 50টি সবুজ এলাকা গড়ে তোলার কথা বলেছেন। অর্থনৈতিক উন্নয়নে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষা সংস্কারও তার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উঠে এসেছে। টাইম ম্যাগাজিন এসব বিষয় বিবেচনায় নিয়ে তারেক রহমানকে একজন ধীরস্থির, চিন্তাশীল ও পলিসি নির্ভর নেতা হিসেবে উল্লেখ করে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ক্লিয়ার ফ্রন্ট রানার হিসেবে চিহ্নিত করেছে। এছাড়াও তার সাক্ষাৎকারে বিগত বছরগুলোতে খেটে খাওয়া, বিভিন্ন সময় নির্যাতন, নিপীড়ন এবং মজলুম যেসব নেতা রয়েছেন, কর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা যেভাবে গুম, খুন, হামলা মামলা শিকার হয়েছেন সেই মানবাধিকার লঙ্ঘনের কথা উঠে এসেছে। তিনি পরিবর্তিত বাংলাদেশে সবার আগে বাংলাদেশের স্বার্থ, মানুষের স্বার্থ এবং অবারিত প্রত্যাশার কথা তুলে ধরেছেন, সম্মান জানিয়েছেন, বলেছেন যে সবার আগে বাংলাদেশের স্বার্থই তার কাছে একটি বড় প্রাধান্য। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের সকলের অবগতির জন্য আরো জানাচ্ছি যে ঢাকা 17কে সবার আগে বাংলাদেশ যেভাবে আমরা বলি, ঠিক একইভাবে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখছি সবার ঢাকা 17 হিসেবে তুলে ধরার লক্ষ্যে ধানের শীষের প্রার্থী জনাব তারেক রহমানের পক্ষ থেকে একটি অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দল, মত, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে ঢাকা 17 হোক সবার জনপদ। নিরাপদ, বাসযোগ্য ও পরিচ্ছন্ন ঢাকা 17ই আমাদের প্রতিশ্রুতি, জনাব তারেক রহমানের অঙ্গীকার। সকল বিভেদের হোক শেষ, সবার আগে বাংলাদেশ। সেটিকে সামনে রেখেই ফেসবুকের যে লিঙ্ক সেটা আপনাদেরকে বলছি, সবার ঢাকা 17, SHOBARDHAK17। সুতরাং সবার ঢাকা 17 এটি আনুষ্ঠানিকভাবে ঢাকা 17 আসনে জনাব তারেক রহমানের নির্বাচনী ক্যাম্পেইনের ফেসবুক পেজ, ওয়েবসাইটটাও তার সাথে মিলিয়ে SHOBAR সবার ঢাকা DHAK17 সবার ঢাকা 17.com এবং এটি একটা ইনস্টাগ্রামও রয়েছে, সেটার অ্যাকাউন্ট নাম্বার সেম SHOBAR DHAK17। সুতরাং সবার ঢাকা 17 দিয়ে আমাদের ডিফারেন্ট ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এবং একটি ওয়েবসাইট আছে। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, কষ্ট করে সময় দিয়েছেন। শেরপুরে স্থানীয় প্রশাসনের আয়োজনে সব প্রার্থীদের অংশগ্রহণে কিন্তু গতকাল নির্বাচনী ইশতেহার ঘোষণার একটা অনুষ্ঠান ছিল। সেখানে প্রত্যেকটা দলের জন্য সুনির্দিষ্ট আসন ছিল যেখানে তারা বসবেন। জামাত ইসলামের নেতৃবৃন্দ সেখানে সব আসন তথা চেয়ারগুলো আগে থেকে দখল করে রেখেছিলেন এবং বিএনপির যারা নেতাকর্মী রয়েছে ওনাদের জন্য যে নির্দিষ্ট আসনগুলো রয়েছে সেই চেয়ারগুলো ছাড়ছিলেন না।
প্রশাসন বারবার আহ্বান জানানোর পরও তারা কিন্তু সেই চেয়ারগুলো ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন। চেয়ারে বসার মতন খুব তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে শেরপুরে যে সহিংসতা এবং সংঘাত আমরা দেখেছি সেটি কোনোভাবেই কাম্য নয়। গণ অভ্যুত্থানের পর আমাদের সবার প্রত্যাশা ছিল এমন একটি নির্বাচন যেখানে পরিবেশ হবে উৎসবমুখর, যেখানে সবাই আন্তরিকতা নিয়ে এগিয়ে আসবেন, কোনো সংঘাত থাকবে না। সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এবং দেশের প্রায় সবারই বিশ্বাস অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হলে ইনশাআল্লাহ বিএনপি বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে। সুতরাং আমাদের একটি বড় লক্ষ্য হলো এই নির্বাচন যেন বিতর্কমুক্ত থাকে, এই নির্বাচন যেন শান্তিপূর্ণ হয় এবং এই নির্বাচনকে ঘিরে কেউ যেন কোনো সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে না পারে। এটি দল হিসেবে বিএনপির জন্য যেমন গুরুত্বপূর্ণ, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তারপরও শেরপুরে যে ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। কিভাবে সংঘাত শুরু হলো, কারা সেখানে মদদ দিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন কেন পরিস্থিতি স্থিতিশীল রাখতে পারল না, এসব বিষয় নিয়ে স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন যাচ্ছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও দেখেছি যেখানে দেখা যাচ্ছে জামাতে যিনি প্রার্থী রয়েছেন তিনি বারবার পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, এমনকি বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন ওনারা হাত জোর করে অনুরোধ করছিলেন যে সংঘর্ষ এড়ানোর জন্য যেন তিনি বিকল্প রাস্তা দিয়ে যান। তারপরও সেই প্রার্থী ঠিক ওই রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি বারবার বলছিলেন জীবন যায় যাক। এই সংঘাতকে এড়ানো যেত না। নির্ধারিত সময়ের আগে জামাতের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা যেভাবে চেয়ারটাকে দখল করে রেখেছিলেন, চেয়ার ছাড়ছিলেন না, কেন সেটা? তারা কেন সেখানে আমরা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি আগে থেকেই লাঠিসোঁটা জোগাড় করে রেখেছিলেন? সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিএনপি নেতৃবৃন্দ প্রত্যেকে মিলে বলার পরও সেই প্রার্থী কেন সেই সংঘাতের পথ বেছে নিলেন? এসব বিষয় নিয়ে সামগ্রিকভাবে দ্রুততম সময়ের মধ্যে এটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। এই সংঘাতে একজন মানুষ নিহত হয়েছেন, তিনি যে দলেরই হোক না কেন তা কোনোভাবেই কাম্য না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিএনপিরও কিন্তু 40 জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন, তার মাঝে অনেকেই খুব সংকটাপন্ন অবস্থায়, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। যিনি নিহত হয়েছেন, যিনি আহত হয়েছেন, তারা প্রত্যেকে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলেন যেখানে শান্তিপূর্ণ নির্বাচন থাকবে, যেখানে কোনো মারামারি থাকবে না, কোনো কোন্দল থাকবে না, একটা উৎসবমুখর পরিবেশ থাকবে। আমরা সামগ্রিকভাবে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকেও আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। আমরা সেই ফ্যাসিবাদের আমলে ঘুরে ফেরত যেতে চাই না যেখানে কোনো কিছু হলেই দোষারোপের রাজনীতি হবে, কোনো কিছু হলেই সেটাকে নিয়ে স্বার্থ হাসিলের একটা নতুন বয়ান তৈরি করা হবে। আমরা চাই সুষ্ঠু তদন্ত, পাশাপাশি সবাইকে আহ্বান জানাতে চাই কেউ যেন কোনো উস্কানি না দেন, কেউ যেন উস্কানিতে পা না দেন। আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ সহাবস্থান চাই, সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ চাই যেখানে প্রতিটি রাজনৈতিক দলের প্রত্যেকের সাথে একটা সম্মানবোধ বজায় থাকবে। শেরপুরের এই ঘটনার পুনরাবৃত্তি যেন দেশের আর কোথাও না ঘটে, সেই জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি। প্রতিটি রাজনৈতিক দলকে আহ্বান জানাবো আপনারা দায়িত্বশীল হন, গণতান্ত্রিক আচরণ যেন সবাই মিলে বজায় রাখি। যার যেখানে বসার স্থান সেখানে সবাই বসবেন, যার যেখানে কর্মসূচির অবস্থান সেখানে তারা সেই কর্মসূচি পালন করবেন। গণতান্ত্রিক এই সৌন্দর্যটা যদি বজায় থাকে তাহলে ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই নির্বাচনী পথযাত্রায় একসাথে চলে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব। সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে, আসন্ন নির্বাচনে বিজয়ী হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা সম্পন্ন রাজনৈতিক দল হিসেবে আমরা বিশ্বাস করি সবচেয়ে বেশি শান্তি প্রতিষ্ঠা, বিতর্কমুক্ত নির্বাচন আমাদের একটা অগ্রাধিকার। আমরা এই জন্য প্রতিটি রাজনৈতিক দলের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখুন, এই ধরনের অপ্রাসঙ্গিক বয়ান যেখানে আমরা দেখলাম শেরপুরে একটা বিষয় ঘটেছে,
সেটাকে কেন্দ্র করে ঢাকাতে একটা সংঘাতের সাথে চাঁদাবাজির কি সম্পর্ক আমরা জানি না। তার মানে যখন সংঘাতকে কেন্দ্র করে চাঁদাবাজির কথা বলা হয়, সেখানে শীর্ষ নেতৃত্বকে জড়ানোর একটা বয়ান তৈরি করা হয়, অবশ্যই এগুলো উদ্দেশ্য প্রণোদিত। আমরা তো ইতিবাচক রাজনীতি চাই। দোষারোপের রাজনীতি, ফ্যাসিবাদের সাথে সাথে মূলোৎপাটন হবে, সেটা আমাদের প্রত্যাশা। সুতরাং আগামী বাংলাদেশে আমরা সবার কাছ থেকে সেই পারস্পরিক সম্মানবোধটুকু প্রত্যাশা করি। কেউ যদি চান যে একটা ঘটনা ঘটলো এবং তার সাথে সাথে সেটাকে ভিত্তি হিসেবে ব্যবহার করে কিভাবে রাজনৈতিক স্বার্থ হাসিল করা যায়, সেটি কোনোভাবেই কারো কাম্য নয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শেরপুরের এই ঘটনায় কি দলীয় দলগত জায়গা থেকে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? এছাড়া হচ্ছে নির্বাচনে গনিয়ে আসলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকাটা আমরা শেরপুরে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে এই ঘটনাটা ঘটেছে। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা সেটা আপনারা কিভাবে দেখছেন? আর কতটুকু জোরদার করা উচিত সে বিষয়টি জানতে চাই। আমরা অবশ্যই বলছি যে এখানে একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন যারা রয়েছেন ওনারা জোরালো ভূমিকা রাখবেন এবং প্রতিটি রাজনৈতিক দলের ভিতরে সমন্বিতভাবে সেই ভূমিকাকে আরো এগিয়ে নিতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দল যদি ইতিবাচক ভূমিকা পালন করে এবং সমন্বিতভাবে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে সহযোগিতা করে, তাহলে তার সমস্যা হয় না। আমরা দেখেছি গতকাল আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সেনাবাহিনী ওনারা বারবার অনুরোধ করছিলেন যেন বিএনপি নেতাকর্মীদের জন্য নির্ধারিত স্থানে তাদেরকে বসতে দেওয়া হয়, কিংবা একটা নির্দিষ্ট পথ পরিহার করে যেন ভিন্ন রাস্তায় যাওয়া হয়। ওনাদেরকে যদি সব রাজনৈতিক দল এভাবে সহযোগিতা করত, তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং খুব দুঃখজনক ঘটনাগুলো আর পুনরাবৃত্তি হবে না। সুতরাং একই সাথে আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাবো আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন জোরদার হয়। একই সাথে আমাদের বর্তমানে যারা ভিন্ন ধরনের রাজনীতিতে আমাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন ওনাদেরকে আহ্বান জানাবো যেন আরো বেশি দায়িত্বশীল হন এবং প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।